সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি একাদশ উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের। আমরা যারা আজকে এই ক্লাসে সংযুক্ত আছি ওরা এবং এরই মধ্যে আমাকে অনেক ছাত্রীরা ফোন করে করে তোমাদের সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছো। তোমাদের সামনে যে পরীক্ষা আসছে সে পরীক্ষায় জন্য কতটুকু সিলেবাসে প্রশ্ন হবে বা কতটুকু তোমাদের পড়তে হবে সে নিয়ে তোমরা বারবার জিজ্ঞেস করছো। আমি আমাদের যে সিলেবাসটা আমরা ফলো করি, লাস্ট ইয়ারে যেটা ফলো করেছি এবং সেই অনুযায়ী তোমাদেরও এবার একই সিলেবাস থাকবে। সেই সিলেবাসটা দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের এটাই আসলে সারা বছরের জন্যে বিভিন্ন পরীক্ষায় সিলেবাস আমরা নির্ধারণ করেছি। আর মূল্যায়ন যে পরীক্ষাটা হবে সেটার জন্য আসলে ওরকম নির্ধারিত কোনো সিলেবাস নেই। আমরা যে ম্যাডাম যা পড়াই তা থেকেই মূল্যায়নের প্রশ্নগুলো হয়ে থাকে। এখন আমরা ব্যবস্থাপনার যে 4 জন টিচার আছি, এই টিচাররা আমরা যে যা পড়িয়েছি বা পড়াচ্ছি। তোমাদের পরীক্ষা আরও 1 মাস আছে, এর মধ্যে আরও কিছু পড়ানো হবে, সেগুলি তোমাদের সিলেবাস এবং সে থেকেই তোমাদের প্রশ্ন নির্ধারণ করা হবে, প্রশ্ন করা হবে এবং নির্ধারিত সিলেবাস এটাই। তাহলে এখন তোমরা একটু ভালো করে দেখে নাও স্ক্রিনে এই সিলেবাসটা। আমি আজকে যা পড়াবো সেই পড়াটাই পুরো চলে যাব। আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমি আমার পড়ায় যাই। কেমন? আমি আজকে যে পড়াটা পড়াবো সেটা হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালন। এখন নৈতিকতা আমরা জানি, নৈতিকতা কি পড়েছি। হ্যাঁ, সামাজিক দায়বদ্ধতার সাথে নৈতিকতার একটা নিবিড় সম্পর্ক। আমি এই সম্পর্কটা নিয়ে একটা ক্লাস তোমাদের নিয়েছি। এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন। আমরা যে চ্যাপ্টারটা এতদিন পড়েছি, ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, সেটার একদম প্রাণ হচ্ছে এই প্রশ্নটা। মূল বক্তব্য, সারা চ্যাপ্টারের মূল বক্তব্য হচ্ছে এই প্রশ্নটায়। এবং তোমাদের সৃজনশীল যে উদ্দীপকগুলো থাকে সেখানে আসলে এই প্রশ্নটাকে ঘিরেই সব উদ্দীপকগুলো হয়ে থাকে। এখন আমরা যখন একটা একটা করে প্রশ্নের বিভিন্ন দিকগুলো পড়ব তখন এটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। কিন্তু তোমাদেরকে আমি এই কথাটা এই জন্যই বললাম, তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটা একেবারে টাটকা মুখস্থ করে ফেলতে হবে। কি মুখস্থ করে ফেলতে হবে? আমি পয়েন্টগুলো তোমাকে দেখাচ্ছি। ব্যবসায় সমাজের প্রতি যে দায়িত্বগুলো পালন করে সেটাকে আমরা ঠিক 6টা ভাগে ভাগ করতে পারি। আসলে সমাজকে আমরা 6টা অংশে বিভক্ত করছি। সমাজে আমরা যাদের অবস্থান দেখছি, সমাজে যারা বসবাস করছে, সমাজকে ঘিরে যারা আছেন, বিভিন্ন কার্যকলাপ নিয়ে, এবং এই সমাজের অবস্থানরত বিভিন্ন শ্রেণীকে আমরা একভাবে চিন্তা না করে, একটা শ্রেণী চিন্তা না করে 6টা শ্রেণীতে বিভক্ত করেছি। এর প্রথম শ্রেণী, এবং ব্যবসায়িক দৃষ্টিতে, এটা কিন্তু ব্যবসায়িক দৃষ্টিতে এই শ্রেণী বিভাগটা। প্রথম শ্রেণী হচ্ছে ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে শ্রমিক ও কর্মচারী। তৃতীয় বিনিয়োগকারী ও সরবরাহকারী। চতুর্থ সরকার। পঞ্চম স্বগোত্রীয় যারা ব্যবসায়ী আছে তারা। এবং সর্বশেষ সেটা হচ্ছে সাধারণ সম্প্রদায় বা সমাজের সাধারণ মানুষরা। আমরা একটু সুন্দর ভাষায় সেটাকে কি বলবো? সাধারণ সম্প্রদায় বলবো। সমাজে যে আমি, তুমি বা আমরা সবাই সমাজে বাস করছি, এই পুরো সমাজে যারা আছেন তাদেরকেই আমরা সামাজিক সম্প্রদায় বলবো। এর মধ্যে আমি যে কয়েকটা ডিভিশন এনেছি, ক্রেতা, ভোক্তা, শ্রমিক, কর্মচারী, এরাও কিন্তু সমাজেরই একটা অংশ। এদের বসবাসও সমাজেই, কিন্তু সাধারণ সম্প্রদায় থেকে তার আলাদাটা কি?
সাধারণ সম্প্রদায়েরা হয়তো ব্যবসায়ের একজন ক্রেতা-ভোক্তা নাও হতে পারেন। তারা ব্যবসায় শ্রমিক কর্মী অবশ্যই না, ব্যবসায় তো আর হাজার হাজার শ্রমিক কর্মী নাই যে সমাজে সবাই তাদের শ্রমিক কর্মী। আচ্ছা, এই জন্য সাধারণ সম্প্রদায় থেকে আমাদের অন্যান্য শ্রেণীগুলো আলাদা। হ্যাঁ, যারা ক্রেতা ভোক্তা তারা কিন্তু সাধারণ সম্প্রদায়েরই একজন, তাদেরকে আমরা সাধারণ সম্প্রদায় থেকে আলাদা করতে পারবো না, কিন্তু ক্রেতা ভোক্তাকে আমরা সাধারণ সম্প্রদায় থেকে আলাদা করে নিতে পারবো না। মানে একজন ক্রেতা ভোক্তা সমাজেরই একজন অংশ, তিনি সাধারণ সম্প্রদায়েরই অংশ, কিন্তু সাধারণ সম্প্রদায়ের সবাই কিন্তু ক্রেতা ভোক্তা না। আমি এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে আসো আজকে আমরা যে দায়িত্ব পালন নিয়ে পড়ব, সেই দায়িত্ব পালনগুলো কিভাবে করে থাকে। তোমরা একটু স্ক্রিনে দেখো, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন। 1 নাম্বার দিয়েছি ক্রেতা ও ভোক্তাদের প্রতি কিভাবে দায়িত্ব পালন করে। এই যে পয়েন্টগুলো আমি স্ক্রিনে রেখেছি সেগুলো তোমরা টাটকা মুখস্থ করে ফেলবা। ক্রেতাদের প্রতি কিভাবে দায়িত্ব পালন করে, ক্রেতাদের প্রতি 1 নাম্বার দায়িত্ব পালন করে পণ্যের বাজার স্থিতিশীল রেখে এবং ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করে। কারা? আমাদের ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পণ্যের বাজার স্থিতিশীল রাখে। পণ্যের বাজার যদি আজকে এই মাসের প্রথম সপ্তাহে পণ্যের বাজার হচ্ছে খুব চড়া, অনেক বেশি দাম, দ্বিতীয় সপ্তাহে একেবারেই দাম কম, তৃতীয় সপ্তাহে আবার দাম, এই যে ওঠানামা কিন্তু ক্রেতা ভোক্তাদের জন্য মোটেই শুভ কিছু না। কারণ একজন ক্রেতা হয়তো মাসের প্রথমেই সব বাজার করবেন, তিনি মাসের শেষে বাজার নাও করতে পারেন। তাহলে যিনি প্রথমে করলেন তিনি কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি ঠকে গেলেন, আবার যিনি লাস্টে করলেন তিনি জিতে গেলেন। কিন্তু এরকম কিন্তু কোনো বাজারের জন্য অস্থিতিশীলতা কাম্য না। এই জন্য আমরা সবসময় ব্যবসায়ের কাছে চাইব ব্যবসায়ের বাজার যাতে স্থিতিশীল থাকে, পণ্যের দাম যেন স্থিতিশীল থাকে এবং ন্যায্য মূল্যে, উচিত যে মূল্য, আমার পণ্যের মূল্য কমও না বেশিও না, ঠিক যা হওয়া উচিত তাই যেন ন্যায্য মূল্য, যেন উন্নত মানের পণ্য আমরা সরবরাহ করি যারা ব্যবসায়ী তারা, এবং আমরা ক্রেতারা যেন ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য পেতে পারি। সেটা হচ্ছে সমাজের প্রতি একটা দায়িত্ব পালন। এরপর 2 নম্বরটা হচ্ছে চাহিদা মতো পণ্য সামগ্রী সহজে এবং সহজ শর্তে প্রাপ্তি নিশ্চিত করা। আমরা জানি আমাদের চাহিদা কি হয়, পাল্টায়, মানুষের রুচি পাল্টায়, মানুষের চাহিদা পাল্টায়, মানুষের যে কোনো সময় প্রয়োজন পাল্টায়। আজকে করোনা ভাইরাসের জন্য কিন্তু আমরা জানি কিছু কিছু পণ্য এখন বাজারে কিন্তু গেলেও পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এটা মানুষ বেশি কিনছে। এখন সেই পণ্যটা মানুষ বেশি কিনে নিচ্ছে বলে যে বাজারে থাকবে না তা তো না। আমাদের চাহিদা অনুযায়ী সেই পণ্যটাকে বাজারে কী করতে হবে, সরবরাহ করতে হবে এবং সহজে যেন আমরা পেতে পারি, অতি অল্প আয়াসে যেন পেতে পারি, আমাদের খুব যেন কষ্ট না হয়। এটার জন্য যেন ঢাকা চিটাগাঙে দৌড়াদৌড়ি করতে না, আমাদের ঘরের কাছেই যেন আমি পণ্যটা পেতে পারি, সেই সহজে এবং সহজ শর্তে। এবং যদি শর্ত জুড়ে দেয় এটার জন্য এত টাকা দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে, ওরকম করে টাকা পে করতে হবে, অনলাইনে ব্যাংকের মাধ্যমে করতে হবে, এগুলো কতগুলি শর্তের কথা বলছি, আমি উদাহরণস্বরূপ বলছি। এরকম খুব কঠিন কোনো শর্ত থাকতে পারবে না, সহজ শর্তে আমরা সেই পণ্যটা প্রাপ্তি নিশ্চিত যখন করতে পারবো ক্রেতাদের, তখনই আমরা ক্রেতা এবং ভোক্তাদের প্রতি সম্পূর্ণ দায়িত্ব পালন করলাম। এরপর এসছে শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন। কে করে? ব্যবসায়ী শ্রেণী। কাদের প্রতি? তাদের ব্যবসায় যারা শ্রমিক হিসাবে বা কর্মচারী হিসাবে নিয়োজিত তাদের প্রতি। কীভাবে? উপযুক্ত পারিশ্রমিক এবং আর্থিক সুবিধা প্রদান করে। 2 নম্বর, চাকুরির নিরাপত্তা বিধান করে ও ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা ব্যবস্থা করে। এখন চাকুরির নিরাপত্তা বিধান আমরা কিভাবে করব? যেমন আমি একজন ব্যবসায়ী, আমার প্রতিষ্ঠানে যিনি কাজ করছেন, আমি যদি প্রতিদিন তাকে বলি তোমার চাকরি আগামী দিন নট, তোমার চাকরি তুমি করতে পারবে না, কারণ তোমার এই সমস্যা ওই সমস্যা, তখন কিন্তু সে অবশ্যই সেই নিরাপত্তাহীনতার জন্যে সে কাজে মন দিতে পারবে না এবং আমাকে কোনো খুব গুড একটা ফিডব্যাক দিতে পারবে না। এই জন্যে যখনই উপযুক্ত আমরা চাকুরির একটা নিরাপত্তা দেব, আমাদের প্রতিষ্ঠানে যারা নিয়োজিত শ্রমিক হোক, কর্মচারী হোক অথবা
শ্রমিকরা সাধারণত ফ্যাক্টরিতে কাজ করে, কর্মচারীরা অফিসে কাজ করে। এদের মজুরি এবং এদের বেতন যখন আমরা কি করব, নিরাপত্তা, ওদের চাকরিটা যখন নিরাপত্তা দিব চাকরির, এবং সাথে সাথে আর্থিক নিশ্চয়তা, কিসের, ভবিষ্যৎ। আমরা প্রভিডেন্ট ফান্ডের একটা কথা জানি, বা সঞ্চয় তহবিল, এরকম কতগুলো ফান্ড আছে, হ্যাঁ, এগুলো গ্র্যাচুইটি, এই ফান্ডগুলো কি করে, আমাদের চাকরি প্রতিষ্ঠান, যারা তাদের প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারী, তাদের ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তার জন্য এই ব্যবস্থাগুলো করে থাকে। এবং যে প্রতিষ্ঠানে এই ব্যবস্থাগুলো থাকে, সে প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিষ্ঠানে মন দিয়ে, প্রতিষ্ঠানের উন্নতি দেখে প্রতিষ্ঠানকে উদ্দেশ্য অর্জনের দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, এরপর এসছে ভালো আচরণ। আমাদের যারা প্রতিষ্ঠানের একদম ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যদি তাদের কর্মচারীদের সাথে ভালো আচরণ করেন, তাদের সবসময় সন্তুষ্টি থাকবে কাজের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগত থাকবে। তারপর এসছে 4 নাম্বার, বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করা। প্রণোদনা মানে কি, উৎসাহ, উদ্দীপনা, ভালো কিছু করা, আর্থিকভাবে কিছু দেওয়া, বা অনার্থিকভাবে তাদেরকে মনে আনন্দ আনা, হ্যাঁ, যেমন তারা কাজের প্রতি উৎসাহ পায়। একজন শ্রমিক কর্মীকে যখন তাদেরকে মানসিক, আর্থিক, অনার্থিক যে কোনো সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা করা হয় এবং কাজের প্রতি অনুগত করা হয়, তখন সেটাকে আমরা বলি প্রণোদনা। এই প্রণোদনা বিভিন্নভাবে করা যায়। আমি ভালো কথা বলেও, ভালো আচরণের মাধ্যমে তাদেরকে প্রণোদিত করতে পারি। তাহলে একজন কর্মচারীকে যখন আমরা প্রণোদিত করি, ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা প্রদান করি, চাকরি নিরাপত্তা বিধান করি, উপযুক্ত পারিশ্রমিক দিই, তখন একজন ব্যবসায়ী সমাজে সামাজিক কিছু দায়িত্ব পালন করলো এই শ্রমিক কর্মীদের মাধ্যমে। আমরা 2 নম্বর পয়েন্ট শেষ করলাম। 3, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। বিনিয়োগকারী কারা? যারা ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে, কেন? মুনাফা বা লভ্যাংশ পাওয়ার আশায়। তাহলে তাদের উৎসাহ ব্যঞ্জক এবং তারা যে পরিমাণ আশা করে মনে মনে, সে পরিমাণ লভ্যাংশ প্রদান করাটা ব্যবসায়ের একটা দায়িত্ব। তারপর যারা সরবরাহকারী, তারা কিন্তু ব্যবসায়ের পাওনাদার। তারা পণ্য সরবরাহ করে, মালামাল সরবরাহ করে, এবং এর পরিবর্তে তারা ব্যবসায়ীর কাছ থেকে কী পায়? টাকা পায়। এখন তাদেরকে যথাসময়ে তাদের পাওনাটা পরিশোধ করাও কিন্তু ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। দেখো, আমি এখানে পয়েন্ট দিয়েছি 3টা। একটা হচ্ছে পাওনাদারদের যথাসময়ে পাওনা পরিশোধ করা। 2 নম্বর, শেয়ার হোল্ডারদের ন্যায্য এবং উৎসাহব্যঞ্জক লভ্যাংশ প্রদান করা। 3, ব্যবসায়ের উন্নয়ন, সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাতা করা। এখন আমরা জানি ব্যবসায়ীদের একটা সামাজিক মর্যাদা থাকে, তারা সমাজে ব্যবসা করে, তারা শিল্পপতি, তারা শিল্পের উন্নয়ন করছে, তারা বেকার সমস্যার সমাধান করছে। কিন্তু যারা বিনিয়োগ করছে, শেয়ার হোল্ডাররা, তারাও কিন্তু সমাজেরই, সেই ব্যবসায়ীদেরই ব্যবসার একটা অংশ। তাদের সামাজিক মর্যাদা কারা উন্নয়ন করবে? এই ব্যবসায়ীরা। তাহলে ব্যবসার উন্নয়নের মাধ্যমে বলো, সম্প্রসারণের মাধ্যমে বললো, অথবা বিনিয়োগকারী যারা আছেন তাদের সামাজিক একটা স্ট্যাটাস দেওয়া, মর্যাদা দেওয়া, এটা কিন্তু ব্যবসায়ীদের দায়িত্ব। এই 3টা পয়েন্টকে আমরা সবসময় মনে রাখবো। এগুলোর সাথে কে রিলেটেড? বিনিয়োগকারী এবং সরবরাহকারীরা রিলেটেড, সম্পর্কিত। এরপরে এসছে সরকারের প্রতি দায়িত্ব। সরকারের প্রতি ব্যবসায়ীরা সবচেয়ে প্রধান যে দায়িত্বটা পালন করে, সেটা হচ্ছে সরকারকে যথাসময়ে এবং যথারীতি কর প্রদান করা। সময় মতো তো দিবে, এবং যথারীতি, এটা একটা নিয়ম। কর প্রদান করাটা আমাদের একটা নিয়ম। রাজস্ব প্রদান করাটা, যারা ব্যবসা করছেন তারা রাজস্ব প্রদান করবে, সেটা একটা নিয়ম। এরপরে এসছে সরকারি নিয়ম নীতি যথাযথভাবে অনুসরণ। আমরা জানি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নিয়ম করেন। কাদের জন্যে? কখনো ব্যবসায়ীদের জন্যে, হ্যাঁ, যেমন পরিবেশ সংক্রান্ত, তারপরে লেনদেন সংক্রান্ত, পাওনা আদায় এবং পাওনা দেনা আদায় সংক্রান্ত, পরিশোধ সংক্রান্ত, এই প্রত্যেকটা নিয়মগুলোকে আমাদের যথাযথভাবে অনুসরণ করা ব্যবসায়ীদের দায়িত্ব। তারপর এসছে সরকারকে প্রয়োজনে পরামর্শ প্রদান করা, সহযোগিতা করা। আমরা জানি আমাদের দেশে বণিক সভা আছে, বণিক সমিতি আছে। সেই বণিক সমিতির যারা সদস্য থাকেন, তারা সবসময় সরকারকে কী করেন? ব্যবসা সম্পর্কিত পরামর্শ দেন,
তারপরে সহযোগিতা করেন। তার বেকার সমস্যাগুলি দেশে যে থাকে সেই বেকার সমস্যা সমাধানে অবশ্যই ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করে থাকে। এবং বেকার হচ্ছে সরকারের একটা বোঝা, একটা দেশের একটা বোঝা। সরকার সেই বোঝা কিভাবে কমাবে সেটা সরকারের চিন্তা, কিন্তু সরকার তো একা সেই বোঝা কমাতে পারবেন না। সেই বোঝা কমাতে সাহায্য করে কে? ব্যবসায়ী শ্রেণী। তারা তাদের প্রতিষ্ঠানে আমাদের বেকার যুবকদের কী করে? কর্মের সংস্থান করে। তাহলে আমরা দেখছি সরকারের প্রতি ব্যবসায়ী সমাজ এই কাজগুলো করার মাধ্যমে দায়িত্ব প্রদান করে থাকে। তারপরে আমরা যে 4 নম্বরে আসবো সেটা হচ্ছে স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। স্বগোত্রীয় ব্যবসায়ী কারা? আমি একজন ব্যবসায়ী, আমার মতো একই ধরনের ব্যবসা যারা করছে, আমার আশেপাশে যারা ব্যবসা করছে, আমার প্রতিবেশী ব্যবসায়ীরা হচ্ছে স্বগোত্রীয় ব্যবসায়ী। এখন তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব থাকে। 1 নম্বর যে দায়িত্বটা সেটা হচ্ছে একটা সংঘবদ্ধ হয়ে চলাটা। হ্যাঁ, আমরা যদি দেখি যে এইরূপ ব্যবসায়ীরা একজন একজনের সাথে মিলেমিশে না চলে, সংঘবদ্ধভাবে না চলে, তখন কিন্তু তাদের মধ্যে একদম খুব স্বাভাবিকভাবে একটা অন্যায় একটা রেষারেষি চলে আসে। হ্যাঁ, তা অন্যায় একটা প্রতিযোগিতা চলে আসে। এটা স্বাভাবিকভাবেই এটা আসবে যদি মিলেমিশে না থাকে। আর যদি একজন একজনের সাথে কথাবার্তায়, চাল চলনে, এবং আমরা যেটা সবসময় বলে থাকি একটা স্বাভাবিক ভদ্রতা যেটাকে বলি, ওরকম একটা যদি ভদ্রতা বোধ থাকে, একের প্রতি অন্যের একটা সম্মান বোধ থাকে, তখন এই রেষারেষিগুলো আসে না। এই জন্যে একজন স্বগোত্রীয় ব্যবসায়ী তার মতোই আরেকজন ব্যবসায়ীর প্রতি সম্মান রেখে যখন ব্যবসা করবে, তখন তিনি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখো 1 নম্বর কি? প্রতিবেশী ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে সমিতি করে তোলা। কেন সমিতি করে তোলা? তাদেরই সুবিধা অসুবিধা, প্রয়োজন অপ্রয়োজনগুলোকে হাইলাইট করার জন্য, বোঝার জন্য। এরপরে এসছে একজনের সুবিধা অসুবিধায় অন্যের সহযোগিতা, আবার এগিয়ে আসা, বা সেটাকে অসুবিধার সময় সহযোগিতা করবে, আবার যেগুলো সুবিধার সময় সবাই মিলে এটাকে শেয়ার করলো, আনন্দ বাড়লো। তারপরে এসছে অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া। অন্যায় প্রতিযোগিতা কেমন? যেমন আমরা যখন বাজারে যাই, হ্যাঁ, একই রকম দোকান পাশাপাশি 3-4টা থাকে, দেখবা ওরা কিন্তু তোমাকে একটা মার্কেটের যে নির্ধারিত দাম থাকে তার বাইরে কিন্তু খুব একটা বলে না। হ্যাঁ, যে আমি এত কমে দিব, আপনি আসেন। আরেকজন আবার তোমাকে এরকম করে সামনাসামনি রাখবে না যে আসেন আমি আরও কমে দিব। নিলামের মতো ব্যাপার, এই ধরনের তো ব্যবসা যারা থাকেন, পাশাপাশি একটা প্রতিযোগীপূর্ণ পরিবেশে যারা থাকেন, তারা কিন্তু নিলামের মতো এই ব্যাপারটা করেন না। তাহলে আমরা দেখছি কি অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি একটা ব্যবসা মহলের দায়িত্ব। আর 6 নম্বর একেবারে লাস্ট যেটা, সেটা হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। আমি প্রথমেই সাধারণ সম্প্রদায়কে এটা বলেছি, সমাজের সাধারণ মানুষরাই হচ্ছে একজন ব্যবসায়ীর জন্য সাধারণ সম্প্রদায়। তাদের প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করে? বেশিরভাগই এগুলো হচ্ছে জনহিতকর দায়িত্ব পালন করে, জনগণের কল্যাণে দায়িত্ব পালন করে। হ্যাঁ, যেমন দুর্যোগের সময় সহজ সহায়তা করা, মানুষজনকে কোনো দুর্যোগ, সামাজিক দুর্যোগ হতে পারে, কোনো রাষ্ট্রীয় দুর্যোগ হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো দুর্যোগে সহযোগিতা করা, জাতীয় কোনো দুর্যোগে। তারপরে এলাকার হাসপাতাল নির্মাণ করা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা, ধর্মীয় অন্যান্য কল্যাণধর্মী প্রতিষ্ঠান নির্মাণ করা বা গঠন করাও তাদের প্রতি একটা দায়িত্ব পালন হতে পারে। এবং আমরা দেখি বেশিরভাগ ভালো মানের ব্যবসায়ী যারা অনেক বেশি সমাজ থেকে মুনাফা অর্জন করছেন, তারা এই কাজগুলো অহরহ করে থাকে। এরপরে এসছে লাস্ট যেটা, প্রতিবেশীর জন্য গ্যাস, বিদ্যুৎ সংযোগ এবং রাস্তাঘাট সুবিধা প্রদান করা। আমরা ব্যবসায়ীদের এই রাস্তাঘাট নির্মাণ করে দেওয়াটা আমরা দেখছি, আমরা এগুলো আমাদের চোখের সামনে অনেক উদাহরণ আছে। বড় আমি এর আগে সামাজিক মূল্যবোধে পড়িয়েছি আকিজ গ্রুপ, তারপর স্কয়ার গ্রুপ এবং ডাচ বাংলা ব্যাংকের মধ্যে ডাচ বাংলা ব্যাংক। এছাড়াও ছোট ছোট অনেক ব্যবসায়ী গ্রামে গঞ্জে যারা ব্যবসা করছেন, তারা কিন্তু একটু কিছু মানুষকে ভালো কিছু করার আশায় এই ধরনের রাস্তাঘাটগুলি নির্মাণ করেন। কিছু না হোক, অন্তত একটা টুর্নামেন্টের আয়োজন করে বাচ্চাদেরকে একটা ক্লাব নির্মাণের মাধ্যমে বাচ্চাদেরকে খেলার প্রতিযোগিতার একটা ব্যবস্থা করে দেয়। এগুলি প্রত্যেকটাই হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করা। তাহলে প্রিয় ছাত্রীরা, আমি আজকে যে প্রশ্নটা পড়ালাম এবং যতগুলো পয়েন্ট পড়ালাম, এগুলো আমার
খুব ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে বারবার বলছি উদ্দীপক হয়, তোমরা খুব খেয়াল করে এগুলো পড়বা। এবং আমাদের সামনের পরীক্ষা অবশ্যই এখান থেকে উদ্দীপক থাকবে। এবং তোমরা যখন এই 6টা বিভাগ যে বলেছি, 6টা শ্রেণী বিভাগ বলেছি, সেই শ্রেণী বিভাগগুলোকে আগে মনে রাখবা নামগুলো, হ্যাঁ। এরপরে এর ভেতরের পয়েন্টগুলো কী কী কাজ সেটা দেখবা। কারণ তুমি কাজ হয়তো বুঝে গেলা উদ্দীপক থেকে, কিন্তু তুমি এই নামটা মনে আনতে পারলো না পরীক্ষা হলে। সাধারণ সম্প্রদায় কে এবং কোন কাজের সাথে এরা, কোন প্রাপ্তির সাথে এরা জড়িত, তারপর স্বগোত্রীয় কারা, হ্যাঁ, এই নামটা যদি মনে না আনতে পারলে এবং কোন কাজের সাথে কোন পাওয়ার সাথে এরা জড়িত, তখন তুমি প্রশ্নটা সঠিক উত্তর করতে পারবা না। বেশিরভাগ ছাত্রীরা এই দুটোর মধ্যে একটু গোলমাল পাকিয়ে ফেলে। যখন সাধারণ সম্প্রদায় থেকে প্রশ্ন আসে ওরা স্বগোত্রীয় বলে দেয়, আবার স্বগোত্রীয় থেকে যদি কোনো একটা প্রাপ্তি নিয়ে আসে তখন ওরা সাধারণ সম্প্রদায় বলে দেয়। এই জন্যে ইনশাল্লাহ আমি বারবার বলছি, আর বলবো না, এক কথা বারবার রিপিট হয়ে যাবে। তোমরা প্রশ্নের পয়েন্টগুলো খুব ভালো করে পড়বা, যেন তোমরা আগামী পরীক্ষা ইনশাল্লাহ খুব ভালো একটা উত্তর করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।